আসসালামু আলাইকুম বন্ধুরা। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি এমন একটি ব্যবসা সংগঠন নিয়ে আলোচনা করব, যেই ব্যবসা সংগঠনের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। কি চমকে গেলে? এরকম একটি ব্যবসা সংগঠন আছে, যেই ব্যবসা সংগঠন মুনাফা অর্জন করলেও এই ব্যবসা সংগঠনের প্রধান উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয়। এবং তোমরা কি জানো এই ব্যবসা সংগঠনটির নাম কি? এই ব্যবসা সংগঠনটির নাম হচ্ছে সমবায় সমিতি। আজকের এই ভিডিওতে আমরা সমবায় সমিতি অধ্যায় নিয়ে আলোচনা করব এবং সমবায় সমিতি অধ্যায়ের কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমবায় সমিতির ধারণা, সমবায় সমিতির ইতিহাস এবং সমবায় সমিতির বৈশিষ্ট্য। আজকের এই ভিডিওতে আমরা সমবায় সমিতি বা যাকে আমরা সমবায় সংগঠনও বলি, এই সংগঠনের ধারণা সম্পর্কে জানবো, ইতিহাস সম্পর্কে জানবো, বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এবং তোমাদের সাথে আছি আমি তোমাদের ম্যানেজমেন্ট ইনস্ট্রাক্টর অনিক হাসান। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের লেকচারটি শুরু করে দেই। প্রথমেই আমরা আমাদের ভিডিও শুরু করব সমবায় সমিতির ধারণা নিয়ে। প্রথমেই আমরা জেনে নিব সমবায় সমিতির ধারণা। সমবায় সমিতি বলতে কি বোঝায়? চলো আমরা সমবায় সমিতির সংজ্ঞাটি দেখে নেই। পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণীর ও সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে। অর্থাৎ সমবায় সমিতি হচ্ছে এমন একটি সংগঠন, যেই সংগঠনে পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণীর ও সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। সমবায় সমিতি এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান গড়ে তোলা হয় সদস্যদের পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে। অর্থাৎ সমবায় সমিতির উদ্দেশ্য মুনাফা অর্জন থাকলেও প্রধান উদ্দেশ্য কিন্তু পারস্পরিক অর্থনৈতিক কল্যাণ। এবং সাধারণত সমশ্রেণীর সমমনা ব্যক্তিরা সমবায় সমিতি গঠন করে এবং সমবায় সমিতি সমবায় আইনের আওতায় গঠন করা হয়, পরিচালনা করা হয়। আশা করি তোমরা সমবায় সমিতির সংজ্ঞাটি বুঝতে পেরেছ। সমবায় সমিতির ইতিহাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা সমবায় সমিতির ইতিহাস সম্পর্কে জানব। কিভাবে সমবায় সমিতির ধারণা আসলো এবং কিভাবে সমবায় সমিতি পুরো বিশ্বে এত জনপ্রিয় হলো। চলো সমবায় সমিতির ইতিহাস জেনে নেই। অষ্টাদশ শতকের মাঝামাঝিতে শিল্প বিপ্লব ঘটে এবং শিল্প বিপ্লব শুরু হওয়ার পর শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের ভিড় বাড়তে থাকে। কৃষি ছেড়ে চলে আসা এসব শ্রমিক এক পর্যায়ে মারাত্মক বৈষম্যের শিকারে পরিণত হয়, যেহেতু তারা কৃষিকাজ ছেড়ে এসে শিল্পাঞ্চলগুলোতে জয়েন করে শ্রমিক হিসেবে। তো কিছুদিন পর তারা দেখতে পায় যে তারা মারাত্মক বৈষম্যের শিকার হচ্ছে। তাদের অবস্থা এমন দাঁড়ায় যে প্রয়োজনীয় সামগ্রী কেনার সামর্থ্য তারা হারিয়ে বসে। অর্থাৎ তাদেরকে যে পারিশ্রমিক দেওয়া হচ্ছিল, তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনার সামর্থ্য তাদের থাকছিল না, তারা সেই সামর্থ্য হারিয়ে বসছিল। দোকান মালিকরা তাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে বেশি মূল্যে বাকিতে পণ্য বেচে তাদেরকে সর্বশান্ত করে ফেলে। অর্থাৎ একদিকে তারা কম পারিশ্রমিক পাচ্ছে, অপরদিকে দোকান মালিক যারা, তারা তাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে বেশি মূল্যে বাকিতে পণ্য বিক্রি করে শ্রমিকদের সর্বশান্ত করে ফেলে। অনেক শিল্প মালিক শ্রমিকদের শ্রম বন্ধক রেখে অধিক মূল্যে পণ্য সরবরাহ করে নির্দয় আচরণ করে। কিছু কিছু ক্ষেত্রে শিল্প মালিকরাও শ্রমিকদের শ্রম বন্ধক হিসেবে রেখে অধিক মূল্যে পণ্য সরবরাহ করে এবং তাদের সাথে নির্দয় আচরণও করে। এবং শ্রমিকরা নিজেদের বেতন ও সুবিধা বৃদ্ধির জন্য যদিও তারা আন্দোলন করে, ধর্মঘট করে, কিন্তু এর মাধ্যমেও তাদের জীবনমান বৃদ্ধি পায় না। অর্থাৎ তাদের জীবনমান বৃদ্ধিতে তাদের এই আন্দোলন, ধর্মঘট ব্যর্থ হয়। পরবর্তীতে এই অবস্থা থেকে রক্ষা পেতে ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের 28 জন বস্ত্রকল শ্রমিক বা যাদেরকে আমরা তাঁতি বলি, তারা 1 স্টার্লিং পাউন্ড করে জমা দিয়ে রচডেল সোসাইটি অফ ইকুইটেবল পায়োনিয়ার্স নামে একটি সমিতি প্রতিষ্ঠা করে এবং এটাই ছিল বিশ্বের প্রথম সমবায় সমিতি। এই 28 জন বস্ত্রকল শ্রমিক
তারা 1 স্টার্লিং পাউন্ড জমা করে রসডেল সোসাইটি অফ ইকুইটেবল পায়োনিয়ার্স নামে একটি সমিতি প্রতিষ্ঠা করে এবং এক্ষেত্রে তারা সমবায়ের কতগুলো আদর্শ নির্দিষ্ট করে তা মেনে চলতে পরস্পর প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং তারা 1844 সালের 21 ডিসেম্বর একটি ছোট দোকান প্রতিষ্ঠা করে এবং এখানে তারা ময়দা, যবের আটা, মাখন, চিনি, মোমবাতি অর্থাৎ নিত্য প্রয়োজনীয় এই সকল দ্রব্য জোগাড় করে ন্যায্য মূল্যে সদস্যদের মধ্যে সরবরাহের ব্যবস্থা করে। এতে একদিকে প্রয়োজনীয় সামগ্রী যেমন ন্যায্য মূল্যে পাওয়া যায়, তেমনি অপরদিকে দোকান থেকে অর্জিত লাভ তাদের সামর্থ্য ও শক্তি বৃদ্ধি করে। ফলে সাফল্যের মধ্যে দিয়ে অগ্রযাত্রা ঘটে নতুন ব্যবসা সংগঠন সমবায় সমিতি। অর্থাৎ তোমরা বুঝতে পারলে কিভাবে সমবায় সমিতি শুরু হলো। 28 জন বস্ত্রকল শ্রমিক 1 স্টার্লিং পাউন্ড জমা করে একটি সমবায় সমিতি গঠন করে, এর অধীনে তারা একটি দোকান প্রতিষ্ঠা করে যেখানে তারা ন্যায্য মূল্যে দৈনন্দিন বিভিন্ন পণ্য সরবরাহ করে। এর ফলে একদিকে সবাই ন্যায্য মূল্যে পণ্য পায়, অপরদিকে তারা নিজেরাও দোকান থেকে মুনাফা অর্জন করে। পাশাপাশি তাদের এই মডেল, তাদের এই সমবায় সমিতি এতটাই জনপ্রিয় হয় যে এখান থেকে পরবর্তীতে অনেক নতুন নতুন সমবায় সমিতি গড়ে ওঠে এবং তাদের এই মডেল ফলো করেই নতুন নতুন সমবায় সমিতি গড়ে ওঠে এবং পৃথিবীতে সূচনা ঘটে সমবায় বিপ্লবের। আশা করি তোমাদের মনে থাকবে সমবায় সমিতির ইতিহাস। এখন আমরা আলোচনা করব সমবায় সমিতির বৈশিষ্ট্য নিয়ে। সমবায় সমিতির কিছু বৈশিষ্ট্য আছে যে সকল বৈশিষ্ট্য সমবায় সমিতিকে অন্যান্য সকল প্রতিষ্ঠান থেকে আলাদা করে, পৃথক করে। এখন আমরা সমবায় সমিতির সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই কথা বলবো গঠন প্রকৃতি নিয়ে। আমাদের দেশে প্রচলিত সমবায় আইন অনুযায়ী কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় সমবায় সমিতি গঠন করে। সাধারণত আমাদের দেশে 2001 সালের সমবায় আইন আছে এবং 2004 সালের সমবায় সমিতি বিধিমালা আছে এবং এই আইন এবং বিধিমালা অনুসরণ করে স্বেচ্ছায় কতিপয় ব্যক্তিবর্গ সমবায় সমিতি গঠন করতে পারে এবং এই ক্ষেত্রে তারা যদি সকল ক্ষেত্রে বৈধ পন্থা অবলম্বন করে তাহলে তারা সমবায় সমিতি গঠন করতে কোনো সমস্যার সম্মুখীন হবেন না। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে সমবায় সমিতির উদ্দেশ্য কিন্তু শুধু মুনাফা অর্জন নয়, বা সমবায় সমিতির প্রধান উদ্দেশ্যও কিন্তু মুনাফা অর্জন নয়। যদিও সমবায় সমিতির উদ্দেশ্যের মধ্যে অবশ্যই মুনাফা অর্জন আছে, কিন্তু সমবায়ের মূল উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ নিশ্চিত করা। সমবায় শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠন করা হয় না। যখন সমবায় সমিতি গঠন করা হয়, এই সমিতি গঠন করা হয় এর সদস্যদের আর্থসামাজিক কল্যাণের জন্য, আর্থসামাজিক উন্নয়নের জন্য, সদস্যদের উপকারের জন্য। অর্থাৎ সমবায় সমিতি গঠন করাই হয় সদস্যদের আর্থসামাজিক কল্যাণ নিশ্চিত করার জন্য এবং এটাই সমবায় সমিতির উদ্দেশ্য। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে সদস্য সংখ্যা ও সদস্যদের প্রকৃতি। সমবায় সমিতির ক্ষেত্রে 2001 সালের সমবায় সমিতি আইনের 8 ধারা অনুযায়ী প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে কমপক্ষে 20 জন ব্যক্তিকে সদস্য হতে হয়। এছাড়া কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে 10টি প্রাতিষ্ঠানিক সদস্য থাকতে হয়। অর্থাৎ প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে 20 জন সদস্য এবং কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি গঠনের ক্ষেত্রে 10টি প্রাতিষ্ঠানিক সদস্য অবশ্যই থাকতে হয়। এছাড়া সদস্যদের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, সাধারণত সদস্যরা সমমনা, সমশ্রেণীভুক্ত, সমপেশাভুক্ত হয়ে থাকে এবং সমবায় সমিতির ন্যূনতম সদস্যর ব্যাপারে বলা থাকলেও সর্বোচ্চ সীমা সমবায় আইনে বলা হয়নি। অর্থাৎ সর্বোচ্চ সদস্য সংখ্যা সম্পর্কে সমবায় আইনে কোনো তথ্য দেওয়া হয়নি। এরপর আমরা আলোচনা করব শেয়ার ক্রয়ের সীমা নিয়ে। সমবায় সমিতির আরেকটি মজাদার বৈশিষ্ট্য হচ্ছে সমবায় সমিতির কিন্তু শেয়ার ক্রয়ের সীমা আছে। সাধারণত সমবায় সমিতি শেয়ার ইস্যুর মাধ্যমে বা শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে। সমবায় সমিতির যেই শেয়ার, এই শেয়ার ক্রয়ের একটি নির্দিষ্ট সীমা আছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অঢেল সম্পদের মালিকও হয়ে থাকে, প্রচুর অর্থের মালিকও হয়ে থাকে, তবুও সে চাইলে একটি নির্দিষ্ট পরিমাণ শেয়ারের বেশি সমবায় সমিতির শেয়ার ক্রয় করতে পারবে না।
এবং এই নির্দিষ্ট পরিমাণ হচ্ছে 20%। অর্থাৎ একজন ব্যক্তি চাইলেও সমবায় সমিতির ক্ষেত্রে 20%-এর বেশি শেয়ার ক্রয় করতে পারবে না, 20%-এর বেশি শেয়ারের মালিক সে হতে পারবে না। আমরা চাইলে 1/5 বলতে পারি বা 1/5 বলতে পারি। মোট কথা হচ্ছে একজন ব্যক্তি সমবায় সমিতিতে চাইলেও 20%-এর বেশি শেয়ারের মালিক হতে পারে না। অর্থাৎ সমবায় সমিতিতে শেয়ার ক্রয়ের একটি সীমা আছে এবং এই সীমা হচ্ছে 20%। এরপর কথা বলবো মূলধন সংগ্রহ নিয়ে। সমবায় সমিতিতে সাধারণত মূলধন সংগ্রহ করা হয় শেয়ারের মাধ্যমে। শেয়ারের পরিমাণ ও শেয়ারের মূল্য সমবায় সমিতির উপবিধিতে উল্লেখ করা থাকে এবং সমবায় সমিতির যেই মোট মূলধন, এই মূলধনকে শেয়ারে ভাগ করা হয়। এই শেয়ার বিক্রি করে বা সঞ্চয় আমানত সংগ্রহ করে সাধারণত সমবায় সমিতি মূলধন সংগ্রহ করে থাকে। অর্থাৎ সমবায় সমিতি শেয়ারের মাধ্যমে বা সঞ্চয় আমানত সংগ্রহ করে মূলধন সংগ্রহ করে থাকে এবং সমবায় সমিতির উপবিধিতে শেয়ারের পরিমাণ, শেয়ারের মূল্য ইত্যাদি বিষয় উল্লেখ থাকতে পারে। এরপর কথা বলবো মুনাফা বন্টন নিয়ে। সমবায় সমিতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সমবায় সমিতিতে মুনাফার কখনোই সম্পূর্ণ অংশ বন্টন করা হয় না। সমবায় সমিতিতে সাধারণত অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বন্টন করা যায় না। সমবায় সমিতিতে অবশ্যই 15% অর্থাৎ মুনাফার 15% সংরক্ষিত তহবিলে সংরক্ষণ করতে হয়। কোনো কোনো প্রতিষ্ঠান আরো বেশ কিছু খাতে সাধারণত মুনাফা সংরক্ষণ করে এবং মুনাফা সংরক্ষণ করার পর অবশিষ্ট যেই মুনাফা থাকে সেই মুনাফা শেয়ার হোল্ডারদের বা সদস্যদের মধ্যে বন্টন করা হয়। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে সমবায় সমিতিতে মুনাফার সম্পূর্ণ অংশ বন্টন করা হয় না। নির্দিষ্ট পরিমাণ সঞ্চিতি রেখে এবং বাধ্যতামূলক সঞ্চিতি অবশ্যই রেখে এরপর বাকি যেই অংশ থাকে সেই অংশ বন্টন করা হয়। এরপর কথা বলবো ব্যবস্থাপনা কমিটি নিয়ে। সমবায় সমিতিতে সদস্যদের মধ্য থেকে ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করা হয়। ভোটাধিকারের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করা হয় এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা থাকে কমপক্ষে 6 জন এবং সর্বোচ্চ সদস্য থাকে 12 জন। সাধারণত প্রথম যেই ব্যবস্থাপনা কমিটি থাকে এই কমিটির মেয়াদ থাকে 1 বছর, কিন্তু পরবর্তীতে প্রত্যেকটি ব্যবস্থাপনা কমিটির মেয়াদ থাকে 3 বছর এবং এই সকল নির্দেশনা সমবায় আইনে দেওয়া আছে। সাধারণত সমিতির ব্যবস্থাপনার দায়িত্বে ব্যবস্থাপনা কমিটি নিয়োজিত থাকে। তারা সমিতির ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে, দায়িত্ব পালন করে। এরপর আলোচনা করব সদস্যদের দায় নিয়ে। সাধারণত সমবায় সমিতিতে দায় থাকে সীমিত। একজন সদস্য সমিতিতে যতটুকু অর্থ বিনিয়োগ করেছেন এর বাইরে অতিরিক্ত দায় তার বহন করতে হয় না এবং সে যতটুকু বিনিয়োগ করেছেন ততটুকু দায় তার বহন করতে হয়। অর্থাৎ সদস্যদের দায়ের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সাধারণত সমবায় সমিতির দায় সীমিত থাকে এবং এই জন্য অধিকাংশ সমবায় সমিতির নামের শেষে লিমিটেড শব্দটি বা এলটিডি শব্দটি উল্লেখ করতে হয়। কিন্তু আমাদের পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে চাইলে সীমাহীন দায় সম্পন্ন সমবায় সমিতিও গঠন করা যায়। এরপর আমরা আলোচনা করব সমভোটাধিকার নিয়ে। সমবায় সমিতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সমভোটাধিকার। সমবায়ের প্রত্যেক সদস্যের শেয়ার মূলধন বা জমার পরিমাণ যাই হোক না কেন সকল সদস্য একটি ভোট দেওয়ার অধিকার রাখে। অর্থাৎ এখানে কোনো সদস্য বেশি সুবিধা পায়, কোনো সদস্য কম সুবিধা পায়, কোনো সদস্যের ভোটাধিকার বেশি, কোনো সদস্যের ভোটাধিকার কম, এরকম হওয়ার সম্ভাবনা নেই। সমবায় সমিতিতে সবার একটি ভোট দেওয়ার অধিকার থাকে এবং সবাই তাদের ভোট বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এরপর আমরা আলোচনা করব সরকারি নিয়ন্ত্রণ ও পৃষ্ঠপোষকতা। সাধারণত সমবায় একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান এবং এর কারণে এর উপর সরকারি নিয়ন্ত্রণ বজায় থাকে। এছাড়াও আমাদের মনে রাখতে হবে সমবায়ের উন্নতির জন্য সরকার একটি সমবায়ের সভা অনুষ্ঠান, কমিটি গঠন, সিদ্ধান্ত গ্রহণ, পরিচালনা, হিসাবপত্র রক্ষণ ইত্যাদি সকল বিষয়ে তত্ত্বাবধান করে, সকল বিষয়ে খেয়াল রাখে এবং বিভিন্ন ক্ষেত্রে সাহায্য সহযোগিতা প্রদান করে থাকে, প্রশিক্ষণ দান করে থাকে। অর্থাৎ সমবায়ে সরকারি নিয়ন্ত্রণ থাকে, সরকারি পৃষ্ঠপোষকতা থাকে এবং সরকারি সহায়তাও আমরা দেখতে পাই।
এবং এখন যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এই বৈশিষ্ট্যগুলোই সমবায় সমিতিকে অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে আলাদা করে, পৃথক করে। এখন আমি আলোচনা করব সমবায় সমিতির মুনাফা বন্টন নিয়ে। সমবায় সমিতির মুনাফা বন্টন খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে একটি ছকের মাধ্যমে আমি সমবায় সমিতির মুনাফা বন্টন বুঝাবো। চলো দেখে নেই। তোমরা একটি ছক দেখতে পাচ্ছ। এখানে আমাদের তহবিলের নাম দেওয়া আছে এবং কোন তহবিলে কত পার্সেন্ট মুনাফা সংরক্ষণ করা হয় বা রাখা হয় সেই হার বা পার্সেন্টেজ দেওয়া আছে। আমাদের মনে রাখতে হবে, সাধারণত সমবায় সমিতির ক্ষেত্রে বাধ্যতামূলক বা সংরক্ষিত তহবিলে 15% এবং উন্নয়ন তহবিলে 3% অবশ্যই রাখতে হয়। অর্থাৎ বাধ্যতামূলক বা সংরক্ষিত তহবিলে 15% রাখা যেমন বাধ্যতামূলক, উন্নয়ন তহবিলেও 3% রাখা বাধ্যতামূলক। অর্থাৎ মুনাফার 18% প্রত্যেকটা সমবায় সমিতিকে বাধ্যতামূলকভাবে রাখতে হয়, বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। এছাড়াও কুঋণ সঞ্চিতি যদি কোনো সমবায় সমিতি চায় রাখতে পারে, অর্থাৎ কুঋণ সঞ্চিতি তহবিলে মুনাফার 10% তারা সংরক্ষণ করতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, অর্থায়নকারী বা ঋণদানকারী যে সকল সমবায় সমিতি আছে সেই সকল সমবায় সমিতির জন্য কিন্তু কুঋণ সঞ্চিতি 10% রাখা বাধ্যতামূলক। যেহেতু অর্থায়নকারী বা ঋণদানকারী সমবায় সমিতি অর্থ এবং ঋণ নিয়ে কাজ করে, সেখানে কুঋণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এই কারণে অর্থায়নকারী বা ঋণদানকারী সমবায় সমিতির বেলায় কুঋণ সঞ্চিতি 10% রাখাও বাধ্যতামূলক। অন্যান্য প্রতিষ্ঠানের জন্য কুঋণ সঞ্চিতি রাখা বাধ্যতামূলক নয়, কিন্তু অর্থায়নকারী বা ঋণদানকারী সমবায় সমিতির জন্য কুঋণ সঞ্চিতি হিসেবে মুনাফার 10% রাখা বাধ্যতামূলক। এছাড়া যদি উপবিধিতে উল্লেখ থাকে বা বিশেষ প্রয়োজনে দরকার হয়, সেই ক্ষেত্রে সাধারণত অন্যান্য বিভিন্ন উদ্দেশ্যে 10% মুনাফা সমবায় সমিতি সংরক্ষণ করতে পারে। এই 10% সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক এবং সমবায় সমিতির যদি মনে হয়, যদি প্রয়োজন হয়, যদি দরকার হয়, তাহলে সমবায় সমিতি অন্যান্য উদ্দেশ্যে 10% মুনাফা সংরক্ষণ করতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, বাধ্যতামূলক বা সংরক্ষিত তহবিলে 15% রাখা বাধ্যতামূলক, উন্নয়ন তহবিল 3% রাখাও বাধ্যতামূলক। অর্থাৎ এই 18% সকল প্রকার সমবায় সমিতির জন্য বাধ্যতামূলক। কুঋণ সঞ্চিতি অন্যান্য সমবায় সমিতির জন্য বাধ্যতামূলক না হলেও অর্থায়নকারী এবং ঋণদানকারী সমবায় সমিতির জন্য 10% কুঋণ সঞ্চিতি তহবিল রাখা বাধ্যতামূলক। এছাড়া অন্যান্য সমবায় সমিতিগুলো চাইলে অন্যান্য উদ্দেশ্যে সংরক্ষিত মুনাফা 10% রাখতে পারে, যেটা বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো সমবায় সমিতির মুনাফা কিভাবে বন্টন করা হয়। আজকের এই ভিডিওতে আমরা সমবায় সমিতি সম্পর্কে অনেক কিছু জানলাম। আমরা সমবায় সমিতির ধারণা সম্পর্কে জানলাম, আমরা সমবায় সমিতির ইতিহাস জানলাম, আমরা সমবায় সমিতির বৈশিষ্ট্য জানলাম এবং সর্বশেষে সমবায় সমিতির মুনাফা কিভাবে বন্টন হয়, কোন কোন খাতে বন্টন হয়, কোন কোন খাতে কতটুকু রাখতে হয়, এই বিষয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম। আশা করি আজকের আলোচ্য বিষয় তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।